নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গল্প যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে, আপনাদের আবেগ আপ্লুত করবে। এই গল্পটি আমার এক অনুরাগী, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি পাঠিয়েছেন। তার জীবনের এক ঘোর লাগা অধ্যায়, এক নিষিদ্ধ ভালোবাসার গল্প। এমন কিছু ঘটনা যা হয়তো আমাদের চারপাশে রোজ ঘটে, কিন্তু আমরা হয়তো খেয়াল করি না অথবা এড়িয়ে যাই। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শীতের আবছা আলোয় চারপাশটা কুয়াশায় ঢাকা। বেলা তখন 9টা কি 9:30। গ্রামের ধুলো পথটা ভেজা রাতের বৃষ্টিতে। আমাদের দোতলা বাড়ির পেছনের দিকের বারান্দায় দাঁড়িয়েছিল রফিক, হাতে চেনা এক সিগারেট, কিন্তু আজ আর তার ধোঁয়ায় মন জুড়াচ্ছে না। অন্যমনস্কভাবে সে তাকিয়েছিল পাশের বাড়ির দিকে। পাশের বাড়ি মানেই বাড়ির মালিক প্রভাবশালী, কিন্তু রফিকের চোখে তার চেয়েও বেশি প্রভাবশালী ছিলেন তার স্ত্রী নীলা। রফিক সদ্য কলেজ পাশ করা এক তরুণ, শ্যামলা বরণ, ধারালো নাক, গভীর টানাটানা চোখ, এক কথায় রূপকথার নায়ক হওয়ার মতোই চেহারা। কিন্তু তার এই রূপকথার জীবনটা আসলে ছিল সাধারণ, ছিমছাম। বাবা মা, ছোট বোন, এই নিয়েই ছিল তার পৃথিবী। নিজের একটা ছোট ব্যবসা ছিল, মোটামুটি সচ্ছল পরিবার। কিন্তু কিছু একটা ছিল যা তাকে সবসময় অস্থির করে রাখত, একটা অপূর্ণতা, একটা অতৃপ্তি। নীলা ভাবি, রফিকের থেকে বছর 7 বড়। তাদের বিয়ে হয়েছে বছর 5। নীলার রূপ যেন শরতের মেঘের মতো, শান্ত, স্নিগ্ধ, অথচ তার মধ্যে লুকিয়ে আছে এক গভীর আবেগ। ঘন কালো চুলগুলো অবিন্যস্তভাবে কাঁধ ছুঁয়েছে, মায়াবী চোখ দুটোতে সর্বদা এক অব্যক্ত বিষণ্ণতা। যখন তিনি হাসতেন মনে হতো যেন হাজারো প্রজাপতি উড়ে বেড়াতে শুরু করেছে। রফিক প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিল, কিন্তু তখন সেটা কেবলই কৈশোরের ভালো লাগা বলেই উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ এই শীতের সকালে সেই ভালো লাগাটা যেন এক অন্য রূপ ধারণ করেছে। নীলাভাবী প্রায়ই বারান্দায় এসে দাঁড়াতেন যখন রফিক নিজের বারান্দায় থাকত। তাদের বাড়ির দেওয়ালটা খুব উঁচু নয়, সামান্য লাফ দিলেই টপকানো যায়, কিন্তু সেই দেওয়ালটা যেন এক অদৃশ্য প্রাচীর, যা তাদের মধ্যে এক অলঙ্ঘনীয় দূরত্ব তৈরি করেছিল। আজ নীলাভাবী বারান্দায় এলেন, পরনে হালকা নীল রঙের একটি শাড়ি, যা তার শ্যামবর্ণের সাথে মিশে এক অপার্থিব রূপ দিয়েছে। চুলগুলো আলতো করে বাঁধা। রফিক তাকিয়েছিল। নীলাভাবী প্রথমে এদিক ওদিক তাকালেন, তারপর হঠাৎই তার দৃষ্টি রফিকের উপর স্থির হল। সেই দৃষ্টিতে কি ছিল? কেবলই পাশের বাড়ির এক তরুণের দিকে তাকানো, নাকি তার চেয়েও বেশি কিছু? এক গভীর অব্যক্ত জিজ্ঞাসা, এক নীরব আমন্ত্রণ। রফিক যেন স্তব্ধ হয়ে গেল। সিগারেটটা হাতেই নিভে যাচ্ছিল। নীলাভাবী কিছু বললেন না, কেবল আলতো করে একটু হাসলেন। সেই হাসিটা ছিল এক রহস্যময় হাসি, যা রফিকের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। তার মনে হল এই হাসিটা যেন তার জন্যই, এই ইশারাটা কেবল তার জন্যই। সেই দিন থেকে শুরু হলো এক অন্য খেলা। প্রতিদিন সকালে, আবার কখনো সন্ধ্যায় তারা একে অপরের দিকে তাকাত। কখনো নীলাভাবী আলতো করে হাত নাড়তেন, কখনো রফিক। এই নীরব যোগাযোগ, এই ইশারাগুলোই যেন তাদের মধ্যে এক নতুন স্রোত বইয়ে দিল। রফিকের জীবনে যেন সব রং ফিকে হয়ে যেতে লাগল। কেবল নীলাভাবীর উপস্থিতি তার জীবনে প্রধান হয়ে উঠল। সে বাড়ির বাইরে যেতে ভয় পেত, কখন নীলাভাবীর দেখা না পেয়ে যায়। রাতের পর রাত সে জেগে থাকত, কেবল একবার তার বারান্দার আলো জ্বলে ওঠার অপেক্ষায়। একদিন এক বর্ষার সন্ধ্যায়, বাইরে তুমুল বৃষ্টি। রফিক তার ঘরে বসেছিল। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ। কে হতে পারে এই অসময়? তার বাবা মা তখন গ্রামের বাড়িতে, বোন ও মাসির বাড়ি, একা রফিক। দরজা খুলে দেখল দরজার ওপাশে দাঁড়িয়ে নীলাভাবী। নীলাভাবীর মুখটা ভিজে, চুল থেকে জল গড়িয়ে পড়ছে, চোখে সেই একই গভীর অভিব্যক্তি। রফিক কিছু বলার আগেই নীলাভাবী ঘরে ঢুকলেন। ভাবি, আপনি? রফিকের গলা কাঁপছিল। নীলাভাবী কিছু বললেন না, কেবল রফিকের দিকে তাকিয়ে রইলেন। তাদের মাঝে তখন কেবল কয়েক ইঞ্চির দূরত্ব। বৃষ্টির শব্দ, বিদ্যুতের ঝলকানি আর তাদের হৃদস্পন্দন সব মিলেমিশে একাকার। রফিক টের পাচ্ছিল তার সারা শরীর কাঁপছে। এটা ভয় নয়, এ হলো অন্য কিছু, এক নিষিদ্ধ আকর্ষণের উত্তেজনা যা তাকে গ্রাস করছে। নীলাভাবীর চোখে সেই গভীর চাহনি। তিনি আলতো করে হাত বাড়ালেন, রফিকের গাল ছুলেন। সেই স্পর্শে রফিকের মনে হলো যেন সে বিদ্যুতের শক খেল। সে চোখ বন্ধ করে ফেলল। নীলাভাবী নিচু স্বরে বললেন, তোমার জন্য অপেক্ষা করছিলাম রফিক। তার গলার স্বরটা যেন মধু মাখানো। রফিক তার চোখের দিকে তাকালো। সেই চোখে তখন আর কোনো বিষণ্ণতা নেই, আছে কেবল এক তীব্র আকাঙ্ক্ষা। সে কি জানে সে কি করছে? রফিকও কি জানে?
এই নিষিদ্ধ রাত, এই বৃষ্টি, এই উত্তেজনা সব যেন তাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। নীলা ভাবি আরও কাছে এলেন। তাদের নিঃশ্বাস একে অপরের মুখে মিশে যাচ্ছিল। রফিক তার হাত ধরল। নীলার হাতটাও কাঁপছিল। সে আলতো করে রফিকের কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, আমারও যে অনেক দিন ধরে অপেক্ষা ছিল। সেই রাতের পর থেকে তাদের দেখা সাক্ষাৎ আরও ঘন ঘন হতে লাগল, কিন্তু এবার আর বারান্দায় নয়, অনেক গভীরে। বাড়ির কেউ যখন বাড়ি থাকতো না তখন নীলা ভাবি চলে আসতেন, কখনো রফিক যেত তার বাড়ি। তাদের গোপন অভিসার চলত। একে অপরের স্পর্শে, একে অপরের সান্নিধ্যে তারা যেন এক অন্য জগতে বাস করতে শুরু করেছিল। রফিক তার সাজানো গোছানো জীবনটাকে এক নিমিষেই ভুলে গেল। তার বন্ধুদের সাথে আড্ডা, পড়াশোনা সবকিছুর থেকে সে দূরে সরে আসতে লাগল। তার সমস্ত অস্তিত্ব জুড়ে তখন কেবল নেহা ভাবি। তাদের গোপন প্রেম যেন এক তীব্র নেশা, যা তাকে ধীরে ধীরে গ্রাস করছিল। একদিন তাদের এই গোপন অভিসারের কথা ছড়িয়ে পড়ল। কে ছড়িয়েছিল, কিভাবে? রফিক আর নীলা ভাবি ভেবে পাচ্ছিলেন না। তাদের সতর্ক থাকা সত্ত্বেও এমন কি হতে পারে? সেই দিন তারা রফিকের ঘরে ছিল। বাইরে তখন রাত গভীর। হঠাৎই দরজায় জোরে ধাক্কা। কে? রফিক দরজা খুলে দেখল গ্রামের কিছু লোক। তাদের হাতে লাঠি, পাথর, তাদের চোখে মুখে আগুন। বদমাস, তুই ভাবির ইজ্জত নষ্ট করছিস, একজন চিৎকার করে উঠল। রফিক কিংকর্তব্য বিমূঢ়। নীলা ভাবি ভয়ে রফিকের পেছনে এসে দাঁড়ালেন। আমি কিচ্ছু করিনি, ও নিজে এসেছে, নীলা ভাবি কাঁপতে কাঁপতে বললেন। কিন্তু কে শুনছে তাদের কথা? তাদের হাতে মারমুখী জনতা। রফিক নীলা ভাবিকে বাঁচানোর জন্য এগিয়ে গেল, কিন্তু কে তাকে থামাবে? তারা তাকে টেনে হিঁচড়ে বের করে আনলো। মারধর শুরু হলো। নীলা ভাবি চিৎকার করে উঠলেন, রফিক, আমাকে বাঁচাও। কিন্তু কে বাঁচাবে তাকে? কে শুনবে তাদের আর্তনাদ? মার খেতে খেতে রফিক জ্ঞান হারাচ্ছিল। তার সেই স্মৃতিতে সে দেখল নীলা ভাবি তাকে বাঁচানোর জন্য ছুটে আসছে, কিন্তু কিছু লোকের হাতে তিনি আটকে গেছেন। তাদের একজন তার দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিতে এক বীভৎস উল্লাস। এরপর কি হয়েছিল রফিক জানে না। যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করল। তার সমস্ত শরীর যন্ত্রণা করছে। পাশে কেউ নেই। সে কি একা? নাকি তাদের এই গোপন অভিসারের শেষ এখানেই? কিছুদিন পর যখন রফিক কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরল, তখন সে দেখল নীলা ভাবির বাড়ি একেবারে ফাঁকা, সব জিনিসপত্র সরানো। তাদের কি গ্রাম ছেড়ে চলে গেছে, নাকি অন্য কোথাও? রফিক পাগলের মতো খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নীলা ভাবির কোনো চিহ্ন পাওয়া গেল না। তার মনে কেবল একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, কে ছিল সেই লোকটা যে নীলা ভাবির দিকে তাকিয়ে হাসছিল? কে ছিল সেই লোকটা যার হাতে নীলা ভাবি আটকে গিয়েছিলেন? আর এই সব কিছুর পেছনে কারা ছিল? একদিন রফিক তার পুরনো ঘর থেকে কিছু জিনিসপত্র গোছাচ্ছিল। হঠাৎই তার হাতে একটা চিরকুট এলো। এটা নীলা ভাবির হাতের লেখা। চিরকুটে লেখা ছিল, রফিক, আমি জানি তুমি আমাকে খুঁজছো, কিন্তু তুমি আমাকে আর কোথাও খুঁজে পাবে না। যে রাতে আমাদের কথা সবাই জেনে গেল, সেই রাতে আমি এক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের এই নিষিদ্ধ প্রেম সমাজের চোখে অপরাধ, তাই আমি এই সমাজ থেকে দূরে চলে যেতে চেয়েছিলাম। কিন্তু তার আগে আমি তোমাকে কিছু সত্য জানাতে চাই। সেই রাতের আগে আমি জানতে পেরেছিলাম যে আমার স্বামী আমাকে প্রতারণা করছে। সে অন্য নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে। আমি খুব একা ছিলাম, খুব হতাশ। ঠিক তখনই তোমার সাথে আমার পরিচয়। তোমার সরলতা, তোমার ভালোবাসা আমাকে এক নতুন জীবন দিয়েছিল। কিন্তু আমি জানতাম আমাদের এই সম্পর্ক সমাজের চোখে ঠিক নয়। কিন্তু সেদিন রাতে যখন তুমি মার খাচ্ছিলে, তখন আমি এক অচেনা লোকের হাতে ধরা পড়ি। সে আমাকে এক ভয়ঙ্কর প্রস্তাব দেয়। সে বলে, যদি আমি তার কথা শুনি তবে সে তোমার জীবন বাঁচাবে। আমি কি করতাম? আমি তখন তোমার জীবনকে আমার চেয়ে বেশি মূল্যবান মনে করেছিলাম। আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাই। সে আমাকে জোর করে অন্য কোথাও নিয়ে যায়। সেখানে আমার সাথে যা হয়েছে তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু আমি জানতাম এই বিনিময়ে তুমি বেঁচে যাবে। আজ আমি অনেক দূরে। আমি আর কখনো তোমার সামনে ফিরতে পারবো না। আমার জীবনের সব সুখ, সব আনন্দ শেষ হয়ে গেছে। কিন্তু আমি এটুকু জানি তুমি সুস্থ আছো। এটাই আমার জন্য অনেক। এটি তোমার নীলা ভাবি এবং সেই অচেনা লোকটির ভুক্তভোগী। চিরকুটটা পড়ে রফিকের মনে হলো তার পায়ের তলার মাটি সরে গেল। সে কি করেছে? তার এক মুহূর্তের ভুল, এক মুহূর্তের লালসা তার প্রিয় মানুষটাকে কোথায় নিয়ে ফেলেছে। সে কি কখনো জানতে পারবে কে ছিল সেই অচেনা লোকটা? কেনই বা সে এমন করেছে? রফিক স্তব্ধ হয়ে বসে রইল। তার জীবনে সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে গেছে। তার সাজানো জীবন, তার প্রেম, তার সব আশা, সব শেষ। কেবল রয়ে গেছে এক গভীর যন্ত্রণা, এক অনন্ত আফসোস। গল্পটি এখানে শেষ নয়। রফিক কি পারবে নীলা ভাবিকে খুঁজে বের করতে? কে ছিল সেই রহস্যময় অচেনা লোক? তার উদ্দেশ্য কি ছিল?
এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। আপনারা যদি চান তবে আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আপনারা কি চান আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসি? কমেন্ট করে জানান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাকে নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।